আমরা এই পর্বে দেখব সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার প্রোগ্রাম ডেভেলপমেন্ট, মানে একটা প্রোগ্রামের স্ট্রাকচারটা কীভাবে ডেভেলপ করা হয়, বিভিন্ন ধরনের ব্রাঞ্চিং কীভাবে করা হয়, বিভিন্ন একই কোডকে বিভিন্নবার কীভাবে ব্যবহার করা হয়। তো এখানে আমাদের আউটলাইনটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অ্যালগোরিদম, সুডো কোড, কন্ট্রোল স্ট্রাকচার, ইফ সিলেকশন স্ট্রাকচার, ইফ এল সিলেকশন স্ট্রাকচার, হোয়াইল রিপিটেশন স্ট্রাকচার, ফর্মুলেটিং অ্যালগোরিদম। একটা কেস স্টাডি দেখব, ফর্মুলেটিং অ্যালগোরিদম উইথ টপ ডাউন স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট, কেস স্টাডি 2, আর ফর্মুলেটিং অ্যালগোরিদম উইথ টপ ডাউন স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট, কেস স্টাডি 3। যেটা নেস্টেড কন্ট্রোল স্ট্রাকচার নিয়ে দেখানো হবে। অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, এইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। সো ইন্ট্রোডাকশনে দেখি, বিফোর রাইটিং এ প্রোগ্রামস, একটা প্রোগ্রাম লেখার আগে আমাদের কী করতে হবে, হ্যাভ এ থরো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেমটা ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে যে কী আসলে সলভ করতে যাচ্ছি। কেয়ারফুলি প্ল্যান অ্যান্ড অ্যাপ্রোচ ফর সলভিং ইট, তারপরে প্রবলেমটা জানার পরে আমাদের প্ল্যান করতে হবে কীভাবে আমরা সলভ করতে যাচ্ছি। রাইট এ প্রোগ্রামস, এই অংশটুকু যখন হয়ে গেছে তারপর আমরা প্রোগ্রাম রাইটে যাবো। এরকম না যে আমরা মাথায় আসলো প্রোগ্রাম রাইট করা শুরু করলাম, তারপর কোড করলাম, ফিক্স করলাম। তো আমাদের প্ল্যানিং করতে হবে সবসময়। নো হোয়াট বিল্ডিং ব্লকস আর অ্যাভেলেবল, কী কী বিল্ডিং ব্লকস আর দরকার পড়বে। ইউজ গুড প্রোগ্রামিং প্রিন্সিপালের ভালো দিকগুলোকে ইউজ করতে হবে। তো আমরা দেখি অ্যালগোরিদম বলতে কি বুঝি, কম্পিউটিং প্রবলেমস অল ক্যান বি সলভ বাই এক্সিকিউটিং এ সিরিজ অফ অ্যাকশনস ইন এ স্পেসিফিক অর্ডার, মানে প্রবলেমটাকে স্টেপ বাই স্টেপ আমাদের নিয়ে যেতে হবে, কোনটার পর কী কাজ করবে সেটা ডিফাইন করতে হবে। অ্যালগোরিদম হচ্ছে প্রসিডিউর ইন টার্মস অফ অ্যাকশন টু বি এক্সিকিউটেড, আমাদের প্রসিজার তৈরি করতে হবে যেটা ইন টার্মস অফ এক্সিকিউশনের অ্যাকশনটা কী হবে। অর্ডার ইন হুইচ দিস অ্যাকশন আর টু বি এক্সিকিউটেড, কোনটার পর কোনটা এক্সিকিউশন করবে সেটা ডিফাইন করতে হবে। প্রোগ্রাম কন্ট্রোল, স্পেসিফাই অর্ডার ইন হুইচ স্টেটমেন্টস আর টু এক্সিকিউট, আমাদের প্রোগ্রামের কন্ট্রোল কোন অর্ডারে যাবে, কোন জায়গায় গিয়ে কোন দিকে ব্রাঞ্চিং করবে সেটা আমাদের ডিফাইন করতে হবে অ্যালগোরিদমের মাধ্যমে। আরেকটা হচ্ছে সুডো কোড হচ্ছে মানে অ্যাকচুয়াল প্রোগ্রামিং কোড না, কিন্তু প্রোগ্রামিং কোডের মতোই একটা কোড, সেটাকে আমরা সুডো কোড বলি। যেমন আর্টিফিশিয়াল ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ দ্যাট হেল্পস আস ডেভেলপ অ্যালগোরিদম, সিমিলার টু এভরিডে ল্যাঙ্গুয়েজ, প্রত্যেক দিন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেইভাবে লিখি। নট অ্যাকচুয়ালি এক্সিকিউটেড অন কম্পিউটার, এটা কম্পিউটার এক্সিকিউট হয় না, কিন্তু আমাদের একটা ব্লু প্রিন্ট দেয়, একটা আইডিয়া দেয় কী করতে যাচ্ছি। হেল্প আস থিঙ্ক আউট এ প্রোগ্রাম বিফোর রাইটিং ইট, ইজি টু কনভার্ট ইট ইন্টু কারেসপন্ডিং সি অর C++ প্রোগ্রাম, কনসিস্ট অনলি অফ এক্সিকিউটেবল স্টেটমেন্ট। তার মানে আমরা শুধু এক্সিকিউটিভ স্টেটমেন্টগুলোকে লিখে সুডো কোড তৈরি করতে পারি। কন্ট্রোল স্ট্রাকচারটা কী আসলে? কন্ট্রোল স্ট্রাকচার হচ্ছে সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন, তার মানে স্টেটমেন্ট এক্সিকিউটেড ওয়ান আফটার দ্য আদার ইন দ্য অর্ডার রিটার্ন, আমরা যেভাবে লিখি সেইভাবে একটার পর একটা লাইন প্রথম থেকে লাস্ট পর্যন্ত এক্সিকিউট করে যায় কম্পিউটার। তো ট্রান্সফার অফ কন্ট্রোল, কিন্তু ওয়ান আফটার আনাদার এক্সিকিউট করলে আমাদের প্রবলেমটা তো সলভ করতে পারবো না, একটা কোনো ক্ষেত্রে গিয়ে আমাদের কন্ট্রোলটা চেঞ্জ করতে হতে পারে, স্টেপ বাই স্টেপ কিছু জিনিস হয়তো আমাদের স্কিপ করে যেতে পারে, তারপর ফিরে এসে আবার করতে হতে পারে। তো এগুলো ট্রান্সফারগুলো কন্ট্রোল করতে হতে পারে। সো হোয়েন নেক্সট স্টেটমেন্ট এক্সিকিউটেড ইন ইজ নট দ্য নেক্সট ওয়ান ইন সিকোয়েন্স, পরের এক্সিকিউশনটা কী হবে সেটা পরের লাইনই হবে না, অন্য যে কোনো লাইন হতে পারে, সেটা আমাদের স্ট্রাকচার তৈরি করতে হবে। সো ওভার ইউজ অফ গো টু স্টেটমেন্ট লেড টু মেনি প্রবলেমস, সো গো টু স্টেটমেন্ট দিয়ে আমরা এক লাইন থেকে আরেক লাইনে জাম্প করতে পারি, কিন্তু এটাতে অনেক প্রবলেম তৈরি হয়। তো গো টু স্টেটমেন্ট যতটা সম্ভব না ইউজ করাই ভালো। বোম অ্যান্ড জ্যাকোবেনি যেটা বলেছিল, অল প্রোগ্রামস রাইটেন ইন টার্মস অফ 3 কন্ট্রোল স্ট্রাকচার, তার মানে যে কোনো ধরনের প্রোগ্রাম 3টা কন্ট্রোল স্ট্রাকচারের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেটা সি হোক, C++ হোক, জাভা হোক, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সেটা হচ্ছে সিকোয়েন্স স্ট্রাকচার বিল্ট ইনটু সি, প্রোগ্রাম এক্সিকিউটেড সিকোয়েন্সিয়ালি বাই ডিফল্ট, তার মানে আমরা একটা স্টেটমেন্ট, 2টা স্টেটমেন্ট, 3, 4, 5, 6 স্টেটমেন্ট লিখলাম, তো এটার পরে এটা এক্সিকিউট হবে, এটার পরে একটা এক্সিকিউট, এটার পরে এটা এক্সিকিউট, এভাবে সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার এক্সিকিউট হয়। সো সিলেকশন স্ট্রাকচার, সি হ্যাজ 3 টাইপস অফ সিলেকশন, ইফ এলস, আরেকটা হচ্ছে সুইচ। এই স্টেটমেন্টের মাধ্যমে আমরা সিলেকশন স্ট্রাকচার তৈরি করতে। সিলেকশন স্ট্রাকচার মানে হচ্ছে একটা কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই লাইন এক্সিকিউট করবো, আরেকটা কন্ডিশনে এই লাইন, আরেকটা কন্ডিশনে এই লাইন, বা এরকম বিভিন্ন কন্ডিশনের বেসিসে আমরা বিভিন্ন স্টেটমেন্ট এক্সিকিউট করবো, সেটা হচ্ছে সিলেকশন স্ট্রাকচার। তার হচ্ছে রিপিটেশন স্ট্রাকচার হচ্ছে সি হ্যাজ 3 রিপিটেশন টাইপ, 3 ধরনের রিপিটেশন স্ট্রাকচার আছে সিতে, হোয়াইল, ডু হোয়াইল এবং ফর। এগুলো হচ্ছে লুপিং, মানে একটা এরকম 3টা এক্সিকিউশন লিখলাম, 3টা স্টেটমেন্ট লিখলাম, আমরা যদি এটা 100 বার এক্সিকিউট করতে চাই, 100 বার সিকোয়েন্সিয়াল না লিখে আমরা একটা রিপিটেশন স্ট্রাকচার মধ্যে ফেলে দিতে পারি, যেমন ফর লুপ, ডু হোয়াইল বা হোয়াইল লুপ, কোনো একটা কন্ডিশন পর্যন্ত আমরা ফেলে দিতে পারি যে এই 3টা স্টেটমেন্ট
এক্সিকিউট হতেই থাকবে সার্টেন কন্ডিশন পর্যন্ত। তো এইটা তিনটা স্ট্রাকচার আমাদের আছে, সিকোয়েন্স স্ট্রাকচার, সিলেকশন স্ট্রাকচার, রিপিটেশন স্ট্রাকচার। ফ্লো চার্ট নিশ্চয়ই তোমাদের কিছু জানা আছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগোরিদম। গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি কেমনে অ্যালগোরিদমটা কাজ করবে। ড্র ইউজিং সার্টেন স্পেশাল পারপাস সিম্বল কানেক্টেড বাই অ্যারো কল ফ্লো লাইন। তার মানে স্পেশাল পারপাস কিছু সিম্বলের মাধ্যমে আমরা এটাকে ড্র করি, প্রত্যেকটার মিনিং আছে। যেমন রেক্ট্যাঙ্গেল সিম্বল, তার মানে এই সিম্বলটা যদি থাকে তো এটা হচ্ছে অ্যাকশন সিম্বল বলে। অ্যাকশন ইন্ডিকেট এনি টাইপ অফ অ্যাকশন, তারপরে এর মধ্যে কোনো স্টেটমেন্টকে আমরা এই রেক্ট্যাঙ্গেল সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তারপর ওভাল সিম্বল ইন্ডিকেট দ্য বিগিনিং অর এন্ড অফ দ্য প্রোগ্রাম। ওভালটা হচ্ছে এই সিম্বলের মাধ্যমে আমরা বিগিনিং বা এন্ড, প্রোগ্রামের এন্ডটাকে রিপ্রেজেন্ট করি। তারপর সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল এক্সিট কন্ট্রোল স্ট্রাকচার, কানেক্ট এক্সিট পয়েন্ট অফ ওয়ান কন্ট্রোল স্ট্রাকচার টু এন্ট্রি পয়েন্ট অফ নেক্সট কন্ট্রোল স্ট্রাকচার। স্ট্যাকিং মেক প্রোগ্রাম ইজি টু বিল্ড, তার মানে আমরা একটা সিম্বল স্ট্রাকচার এখান থেকে যদি আমরা একটা প্রোগ্রাম শুরু করি, যেমন এইভাবে লিখলাম প্রোগ্রাম, তারপরে এখানে আসলাম, ডায়মন্ড সিম্বল হচ্ছে ডিসিশন মেকিং। তো এইখান থেকে যদি আমরা এখানে কন্ট্রোল করতে চাই তাহলে এটা হচ্ছে আমার সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল এক্সিট স্ট্রাকচার। এটার সিঙ্গেল এক্সিট স্ট্রাকচার থেকে কানেক্ট করবে সিঙ্গেল এন্ট্রি স্ট্রাকচারের জন্য। তারপর সিলেকশন স্ট্রাকচার হচ্ছে ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা সিলেকশন স্ট্রাকচার করে থাকি। ইফ মানে কি, যদি, মানে যদি কিছু হয় তাহলে কি হবে, যদি একটা ঘটনা ঘটে তাহলে কি হবে, সেটা আমরা সিতে যে ট্রান্সলেশন করব সেটা হচ্ছে ইফ স্টেটমেন্টের মাধ্যমে। সো সিলেকশন স্ট্রাকচার হচ্ছে ইউজ টু চুজ এবং অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন। অল্টারনেটিভ কোর্সের মধ্যে কোনটা করব সেটা। তো এটা সুডো কোড আমরা কীভাবে লিখি, ইফ স্টুডেন্টস গ্রেড ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 60 প্রিন্ট পাস্ট। এটা হচ্ছে সুডো কোড লিখলাম, মানে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে লিখে দিলাম যে ইফ স্টুডেন্টস গ্রেড ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 60 প্রিন্ট পাস্ট। তো ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে প্রিন্ট স্টেটমেন্ট এক্সিকিউট অ্যান্ড প্রোগ্রাম গোস অন টু দ্য নেক্সট স্টেটমেন্ট। যদি ফলস হয় প্রিন্ট স্টেটমেন্ট ইজ ইগনোরড অ্যান্ড প্রোগ্রাম গোস ইন টু দ্য নেক্সট স্টেটমেন্ট। ইন্ডেন্টিং মেক্স প্রোগ্রাম ইজিয়ার টু রিড। সি ইগনোরস হোয়াইট স্পেস ক্যারেক্টার, সিতে হোয়াইট স্পেস ক্যারেক্টার ইগনোর করা হয়, তাই ইন্ডেন্টিং মানে আমাদের একটু আগে পিছিয়ে করে লিখতে হবে। তো এখন এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট হবে, আর যদি ট্রু না হয় তাহলে এর পরে যদি কোনো থাকে সেগুলো এটাকে ইগনোর করে দেবে, এই স্টেটমেন্টটা ইগনোর করবে, তার পরের লাইনে ইফের নেক্সট লাইন যেটা আছে সেটাকে এক্সিকিউট করবে। তো আমরা দেখি, তো সুডো স্টেটমেন্টস ইন সি, ইফ গ্রেড ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 প্রিন্ট এফ পাস্ট। এটা আমাদের সুডো কোড। সি কোড অলসো এইভাবেই লেখা হয় প্রোগ্রামে, এভাবেই ক্লোজলি টু সুডো কোড। তো সুডো কোডটাকে আমরা আগে সুডো কোড দেখলাম, ওইটাকে যদি আমরা সিতে লিখি তাহলে লিখবে এভাবে, ইফ গ্রেড ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 প্রিন্ট এফ পাস্ট। তার মানে এটা যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ এটা ইগনোর করবে, এই লাইনটাকে ইগনোর করবে। সো ডায়মন্ড সিম্বল ডিসিশন সিম্বল ইন্ডিকেট ডিসিশন ইজ টু বি মেড, contains a compression expression that can be true or false, test the condition, follow appropriate path। তার মানে যদি আমরা ফ্লো চার্টে যাই এই ডায়মন্ড সিম্বলটাকে দিয়ে আমরা ডিসিশন ইন্ডিকেট করি, যদি ট্রু হয় এক ধরনের কাজ হবে আর যদি ফলস হয় আরেক ধরনের কাজ হবে। ইফ স্টেটমেন্ট ইজ সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল এক্সিট স্ট্রাকচার, তার মানে এখানে আছে দ্য ডিসিশন ক্যান বি মেড অন এনি এক্সপ্রেশন, 0 ফলস নন জিরো ট্রু। সিতে হচ্ছে 0 ফলস নন জিরো ট্রু। এক্সাম্পল 3 - 4 ইজ ট্রু, মানে 3 - 4 ইজ ট্রু মানে নন জিরো, এই জন্য এটাকে ট্রু ধরা হবে। তো আগে সুডো কোডটাকে আমরা ফ্লো চার্টের মাধ্যমে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আরেকটা আছে যে ইফ স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। যদি ইফ হয়, যদি হয় তাহলে কি হবে, আর যদি না হয়, ট্রু যদি না হয় কন্ডিশনটা তাহলে কি হবে সেটা আমরা দেওয়ার জন্য অপশন আছে। সিতে আমরা ইফ স্টেটমেন্ট অনলি পারফর্ম অ্যান অ্যাকশন ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, যদি ট্রু হয় তাহলে এই অ্যাকশনটা পারফর্ম করবে। আর ইফ এলসে যদি স্পেসিফাই অ্যান অ্যাকশন টু বি পারফর্ম বোথ হোয়েন কন্ডিশন ইজ ট্রু অ্যান্ড হোয়েন ইজ ফলস, যদি এরকম হয় যে ট্রু হলে এক কাজ করবে ফলস হলে আরেক কাজ করবে, তখন আমাদের ইফ এলস স্টেটমেন্টটাকে ইউজ করতে হবে। তো সুডো কোড হচ্ছে ইফ স্টুডেন্টস গ্রেড ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 প্রিন্ট পাস, এলস প্রিন্ট ফেল। তার মানে হচ্ছে ট্রু যদি হয় তাহলে পাস, আর যদি ফেল হয় তাহলে, যদি এলস তাহলে ফেল হবে। তো আমাদের কন্ডিশন হচ্ছে স্টুডেন্ট গ্রেড ইজ গ্রেটার দ্যান 60। নোট স্পেসিং ইন্ডেন্টিং কনভেনশন, এখানে স্পেসিং ইন্ডেন্টিং হচ্ছে এখানে কনভেনশন দেওয়া হয়েছে একটা
ইফের আন্ডারে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো একটু আগায় নিয়ে লেখা হয়েছে, এলসের আন্ডারে যে স্টেটমেন্টগুলো সেগুলো আগায় নিয়ে লেখা হয়েছে, তাহলে রিডেবিলিটি প্রোগ্রামটা পড়তে বা দেখতে খুব সুন্দর হয়। যেমন আমরা হাতের লেখা সুন্দর হলে পড়তে ভালো লাগে, সেরকম ইন্ডেন্টিং সুন্দর হলে সি ল্যাঙ্গুয়েজগুলো, সি এর প্রোগ্রামগুলো দেখতে ভালো লাগে এবং আন্ডারস্ট্যান্ডেবল হয়। তো কারেসপন্ডিং সিগুলো হবে ইফ গ্রেড ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 60 প্রিন্ট পাস্ট, এলস প্রিন্টএফ ফেল। সো টার্নারি কন্ডিশনাল অপারেটর হচ্ছে যে আমরা ইফ এলস যেটা এরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখলাম সেটা আবার এরকম অপারেটরের মাধ্যমে লিখতে পারি, যে কোশ্চেন দেন কোলন, তার মানে টেক দ্য 3 আর্গুমেন্ট, দি কন্ডিশন, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। যদি কন্ডিশনটা দিতে হবে তারপর কোশ্চেন মার্ক, যদি আর এখানে ট্রু হলে কী করবে সেই অংশটুকু, আর ফলস হলে কী হবে এই অংশটুকু। সো আওয়ার সুডো কোড কুড বি রিটার্ন, এটা যদি একই লাইনে শর্টলি লিখতে চাই ইফ দেন স্টেটমেন্ট, এইটার মাধ্যমে আমরা লিখতে পারি। যেমন প্রিন্টএফ %s মানে দেন গ্রেড ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 60, এটা ইজ কন্ডিশন, দেন কোশ্চেন মার্ক পাস্ট আর এলস ফেইল্ড। তখন এখানে প্রিন্ট করবে, এটা চেক করে দেখবে, যেটা যদি গ্রেটার দেন 60 হয় তাহলে পাস প্রিন্ট করবে, আর যদি হয় তাহলে ফেল প্রিন্ট করবে। এক লাইনেই কোড তৈরি করা গেল। সো অর ইট কুড হ্যাভ বিন রিটার্ন ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 60 প্রিন্টএফ পাস্ট কোলন প্রিন্টএফ ফেল। এই একই জিনিস এভাবে আমরা লিখতে পারতাম, তো সেটাও সিতে সম্ভব। ইফ এলস সেকশন স্ট্রাকচার, ফ্লোচার্ট অফ ইফ এলস সিলেকশন স্ট্রাকচার। এটা হচ্ছে গ্রেড যদি গ্রেটার 60 হয়, যদি ট্রু হয় তাহলে প্রিন্ট পাস, আর যদি ফলস হয় প্রিন্ট ফেল। তারপরে এই দুইটা এসে পরের লাইনগুলো এক্সিকিউট করবে। সো আরেকটা আছে নেস্টেড ইফ এলস স্ট্রাকচার। তার মানে আমাদের এমন যদি সিচুয়েশন হয় যে ইফ এটা হবে, তারপরে যদি আরেকটা কন্ডিশন চেক করতে হয়, ইফ গ্রেড ইজ গ্রেটার দেন 60, তারপর লেস দেন ইফ গ্রেড লেস দেন 70, তাহলে কী হতো? সো টেস্ট ফর মাল্টিপল কেসেস বাই প্লেসিং ইফ এল সিলেকশন স্ট্রাকচার ইনসাইড ইফ এল সিলেকশন স্ট্রাকচার, মানে একটা ইফের মধ্যে আরেকটা ইফ আমরা দিতে পারি। ওয়ান্স কন্ডিশন ইজ মেড, রেস্ট অফ দ্য স্টেটমেন্ট স্কিপ্ট। যদি মেট হয় তাহলে পরের স্টেটমেন্টগুলো স্কিপ করা হবে। ডিপ ইন্ডেন্টেশন ইউজুয়ালি নট ইউজড ইন প্র্যাকটিস। সো আমরা একটা সুডো কোড দেখি, সুডো কোড অফ নেস্টেড ইফ এলস। তাহলে ইফ স্টুডেন্টস গ্রেড ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 90 প্রিন্ট এ, এলস ইফ স্টুডেন্টস গ্রেড ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 80 প্রিন্ট বি, এলসের পরে এই যে এখানে এলসের পরে আরেকটা ইফ আছে, নেস্টিং হচ্ছে, এলসের পরে নেস্টিং হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এলসের পরে আমাদের ইফ স্টেটমেন্ট আরেকটা দিছি, তার মানে এই পর্যন্ত সে আসছে। এলসের পরে আবার আসছে, ইফ স্টুডেন্টস গ্রেড ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 70 প্রিন্ট সি, এলস ইফ স্টুডেন্টস গ্রেড ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 60 প্রিন্ট ডি, এলস ফেল এফ। তার মানে গ্রেড এ বি সি ডি এফ এভাবে দেওয়ার জন্য এলসের পরে আরেকটা ইফ স্টেটমেন্ট, এই ইফের সাথে এই এলস স্টেটমেন্ট, এই এলসের সাথে এই ইফ স্টেটমেন্ট, এর সাথে এলস স্টেটমেন্ট। তো এই জায়গায় একটা ইন্ডেন্টিং করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। তো কম্পাউন্ড স্টেটমেন্ট, সেট অফ স্টেটমেন্ট উইথিন এ পেয়ার অফ ব্র্যাকেটস। কম্পাউন্ড মানে হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে যদি আমার একাধিক লাইন থাকে স্টেটমেন্ট, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। দ্য সেট অফ স্টেটমেন্ট উইথিন এ পেয়ার অফ ব্র্যাকেটস, এক্সাম্পল ইফ গ্রেড ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 60 printf passed, else printf failed, printf you must take this course again। দুইটা স্টেটমেন্ট, যেমন এলস পোর্শনে এসে তার দুইটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে, তার জন্য সেকেন্ড ব্র্যাকেট হয়েছে। একটা স্টেটমেন্ট থাকলে ব্র্যাকেট না দিলেও চলে, আর যদি মাল্টিপল স্টেটমেন্ট হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে হবে। উইদাউট দ্য ব্র্যাকেটস দ্য স্টেটমেন্ট printf you must take this course again, এই লাইনটা অ্যাডিশনাল দেওয়া হয়েছে। যে লাইনটা দেওয়া আছে যদি ব্র্যাকেট না দিতাম তাহলে উড বি এক্সিকিউটেড অটোমেটিক্যালি। তাহলে যদি এটা না থাকতো তাহলে এলসের পর এই অংশটুকু প্রিন্ট হতো, এবং ইফ এলস যে কোনো হোক তাহলে এটা অংশ সবসময় প্রিন্ট হতো, কারণ এটা মনে করা হতো এই অংশটুকু এই ব্লকের বাইরে। তার মানে সে প্রিন্ট করতে কেমনে, লজিক্যাল, এটাকে লজিক্যাল এরর বলে। প্রিন্টএফ পাস্ট, তারপর প্রিন্ট করতে ইউ মাস্ট টেক দিস কোর্স এগেইন। প্রিন্টএফ ফেল করার পর ইউ মাস্ট টেক দিস কোর্স এগেইন। তারপর হচ্ছে ইফ এলস সিলেকশন স্ট্রাকচার। ইফ এলস সিলেকশন স্ট্রাকচারটা কী হচ্ছে, ব্লক কম্পাউন্ড স্টেটমেন্ট উইথ ডিক্লারেশন। ব্লকটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট একটা ডিক্লারেশনের জন্য। সিনট্যাক্স এরর কট বাই কম্পাইলার, যদি সিনট্যাক্সে কোনো এরর থাকে, যদি ফরমেশন ঠিক মতো না হয় তাহলে কম্পাইলার বলে। আর লজিক্যাল এরর, এটা হ্যাভ দেয়ার ইফেক্ট অ্যাট এক্সিকিউশন টাইম, নন ফ্যাটাল প্রোগ্রাম রানস বাট হ্যাজ ইনকারেক্ট আউটপুট, ফ্যাটাল প্রোগ্রামস এক্সিস্ট
ইম্যাচিউরলি। লজিক্যাল এরর যদি থাকে তাহলে প্রোগ্রামটা রান করবে কিন্তু আউটপুটটা যা চাওয়া হয়েছিল তা দেবে না। যেমন এর আগে দেখাইলাম, এলসটা যদি ব্লকের মধ্যে না রাখা হতো তাহলে পাস করলে তাকে বলতে তোমাকে এই কোর্স নিতে হবে, ফেল করলে তাকে বলতে তোমাকে এই কোর্স নিতে হবে। তো এগুলো বলে লজিক্যাল এরর, লজিকটা ঠিক নাই। রিপিটিশন স্ট্রাকচার, প্রোগ্রাম স্পেসিফিক্স অ্যান অ্যাকশন টু বি রিপিটেড হোয়াইল সাম কন্ডিশন রিমেইন ট্রু। রিপিটেশন স্ট্রাকচার হচ্ছে আমরা ইফ দেনে দেখলাম যে কন্ডিশনের উপর নির্ভর করে কিছু জিনিস এক্সিকিউট করতেছে, কিন্তু এরকম যদি হয় যে আমাদের সার্টেন অ্যামাউন্ট অফ কোডকে রিপিটেডলি এক্সিকিউট করতে হবে, তাহলে আমাদেরকে এই রিপিটেশন স্ট্রাকচার নিয়ে আসতে হবে, যেমন হোয়াইল একটা রিপিটেটিং স্ট্রাকচার। তো সিতে আমরা হোয়াইলটা ইউজ করবো কেমনে? সুডো কোড হোয়াইল দেয়ার আর মোর আইটেমস অন মাই শপিং লিস্ট, পারচেজ নেক্সট আইটেম অ্যান্ড ক্রস ইট অফ মাই লিস্ট। মানে আমরা দোকানে গেলাম, দোকানে গিয়ে একটা শপিং লিস্ট নিয়ে গেছি, যদি যতক্ষণ পর্যন্ত এই লিস্টটাকে শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একটা করে টিক চিহ্ন দিচ্ছি এবং পারচেস করে যাচ্ছি। তো এটা হচ্ছে হোয়াইল এন্ড অফ দ্য লিস্ট, মানে যতক্ষণ পর্যন্ত না লিস্টের ইংলিশেও হোয়াইলটা যেভাবে ইউজ হয় সিতেও একই মিনিংয়ে ইউজ হয়। যেমন হোয়াইল লুপ রিপিট আনটিল কন্ডিশন বিকামস ফলস। তো একটা হোয়াইল লুপ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ফলস না হচ্ছে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে হোয়াইল লুপ চলতেই থাকবে। তার মানে আইএনটি প্রোডাক্ট ইকুয়ালস টু হোয়াইল প্রোডাক্ট ইজ লেস দেন ইকুয়ালস টু 1000, তার মানে ট্রু। যতক্ষণ পর্যন্ত 1000-এর কম থাকবে প্রোডাক্ট ইকুয়ালস টু ইন্টু প্রোডাক্ট, এই মাল্টিপ্লিকেশন হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত 1000-এর নিচে না আসতেছে। তো এখন গুণন করতে করতে প্রোডাক্ট যখন 1000-এর ইকুয়াল গ্রেটার দেন হয়ে যাবে, তার মানে কন্ডিশনটা ফলস, তখন হোয়াইল লুপটা বের হয়ে আসবে। তারপর এটা প্রিন্ট করবে না, মানে এই জিনিসটা আর কাজ করবে না, এই ব্লকটা কাজ করবে না। সো ফর্মুলেটিং অ্যালগরিদম কাউন্টার কন্ট্রোল রিপিটেশনটা কি? কাউন্টার কন্ট্রোল রিপিটেশন হচ্ছে লুপ রিপিট আনটিল দ্য কাউন্টার রিচ সার্টেন ভ্যালু। মানে একটা সার্টেন ভ্যালু পর্যন্ত, যেমন আমি 1 থেকে 100 পর্যন্ত গুনতে চাই, 100 পর্যন্ত না যাওয়া পর্যন্ত ওই ভ্যালুটা ঘুরতেই থাকবে। ডিফাইন রিপিটেশন, নাম্বার অফ রিপিটেশন ইজ নোন, এখানে আমরা জানি যে কতগুলো রিপিটেশন হবে। এক্সাম্পল দেখি, এ ক্লাস অফ 10 স্টুডেন্ট টুক এ কুইজ, grades integer in the range of 0 to 100. For this quiz are available to you. Determine the class average on this quiz. তো এই প্রবলেমটা যদি সলভ করতে যাই আমাদের সুডো কোড লিখতে হবে কীভাবে? সেট টোটাল টু 0, সেট গ্রেড কাউন্টার টু 1, while grade counter is less than or equal to 10, input the next grade, add the grade into the total, add 1 to the grade counter, set the class average to the total divided by 10, print the class average. তো এটা আমাদের সুডো কোড, যেভাবে আমরা প্রবলেমটা সলভ করবো, এই প্রবলেমটাকে, এক্সাম্পল প্রবলেমটাকে। তো আমরা যখন সিতে লিখবো তাহলে কীভাবে লিখবো? মেইন শুরু করলাম, কাউন্টার, গ্রেড, টোটাল, অ্যাভারেজ, এগুলোকে ইন্টিজার হিসেবে আমরা ডিক্লেয়ার করলাম। সো ইনিশিয়ালাইজ করতেছি, টোটালটাকে 0 করলাম, কাউন্টারকে 1 করলাম। তো আমরা হোয়াইল লুপটা দিচ্ছি, হোয়াইল ব্র্যাকেট হবে এরকম, হোয়াইল কাউন্টার ইজ লেস দেন ইকুয়ালস টু 10, যতক্ষণ পর্যন্ত 10 না পৌঁছাইতেছে ততক্ষণ পর্যন্ত এই অংশটুকু ঘুরতে থাকবে। এন্টার গ্রেড, স্ক্যান এফ, একটার পর একটা আমরা ভ্যালু নিয়ে নিচ্ছি। এম্পারসেন্ট গ্রেড, টোটাল ইকুয়াল টোটাল প্লাস গ্রেড, কাউন্টার ইকুয়ালস কাউন্টার প্লাস 1। সো টার্মিনেশন ফেজ, অ্যাভারেজ ইকুয়ালস টু, মানে এই অংশটুকু, এই ব্লক যখন টার্মিনেশন 10 পর্যন্ত পৌঁছে যাবে, সে ডাটা নেওয়া শেষ হয়ে গেছে, এখন এই ডাটাগুলোকে নিয়ে আসে, এই ব্লক শেষ। অ্যাভারেজ ইকুয়ালস টোটাল, কারণ এখান থেকে আমরা টোটাল পেয়ে গেছি, টোটাল ডিভাইডেড বাই 10। সো প্রিন্ট এফ, ক্লাস অ্যাভারেজ ইজ %d অ্যাভারেজ, %d মানে হচ্ছে ডেসিমাল ভ্যালু প্রিন্ট করবে এখানে। তো অ্যাভারেজটাকে সে প্রিন্ট করবে। সো রিটার্ন 0, ইন্ডিকেট প্রোগ্রাম এন্ড সাকসেসফুলি। সো ইনিশিয়ালাইজ ভেরিয়েবল, এক্সিকিউট লুপ, আউটপুট রেজাল্ট। সো এখান থেকে আমাদের যখন প্রোগ্রামটা রান করবে তখন এন্টার গ্রেড 98 দিলাম, আবার বলবে এন্টার গ্রেড 76 দিলাম, আবার 70, এভাবে 10টা ভ্যালু এন্টার করছি। তারপর ক্লাস অ্যাভারেজকে ক্যালকুলেট করে দিছে 81 হিসেবে। এখন দেখি ফর্মুলেটিং অ্যালগরিদম উইথ টপ ডাউন স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট। অ্যালগরিদমকে টপ ডাউন অ্যান্ড স্টেপ ওয়াইজ রিফাইনমেন্টে কীভাবে করতে পারি? প্রবলেম বিকামস, ডেভেলপ এ ক্লাস অ্যাভারেজিং প্রোগ্রাম দ্যাট উইল প্রসেস অ্যান অরবিটারি নাম্বার অফ গ্রেডস ইচ টাইম দ্য প্রোগ্রাম ইজ রান। এটা হচ্ছে আমাদের প্রবলেম। এখানে হচ্ছে আননোন নাম্বার অফ স্টুডেন্ট, আমরা কতজন স্টুডেন্টস জানি না। একটা ক্লাসের জন্য আমাদের গ্রেড বের করতে হবে, গ্রেডিংটা বের করতে হবে, কিন্তু আমরা জানি না কতজন স্টুডেন্টস আছে। হাউ উইল দ্য প্রোগ্রাম নো টু দ্য এন্ড, কীভাবে প্রোগ্রাম জানবে যে এটা এন্ডে পৌঁছাইছে। ইউজ সেন্টিনেল ভ্যালু, তার মানে অলসো কল সিগন্যাল ভ্যালু, একটা সিগন্যাল ভ্যালু দিতে হবে যে এই সিগন্যালটা দিলে প্রোগ্রামটা বুঝবে যে আমার শেষ হয়ে গেছে। বা ডামি ভ্যালু অর ফ্ল্যাগ ভ্যালু। ইন্ডিকেট
এন্ড অফ ডাটা এন্ট্রি, যেটা ইন্ডিকেট করবে ডাটা এন্ট্রি এন্ড হয়ে গেছে। লুপ এন্ডস হোয়েন ইউজার ইনপুট দ্য সেন্টিনেল ভ্যালু, যখন ইউজার ওই সেন্টিনেল ভ্যালুটা এন্টার দেয় তখন প্রোগ্রাম বুঝবে যে হ্যাঁ আমার প্রোগ্রাম কাজ শেষ হয়ে গেছে। যেমন ধরো আমি যদি জানতে চাই যে আমি একটা ক্লাসের কোনো স্টুডেন্ট নাই, কিন্তু প্রোগ্রামকে বলে দিলাম আমি যদি এরকম 999 চারটা 9 যদি লিখি, 9999 যদি লিখি, তার মানে প্রোগ্রাম বুঝবে যে আমার কাজ শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে সেন্টিনেল ভ্যালু। তো সেন্টিনেল ভ্যালু চুজ সো ইট ক্যানট বি কনফিউজড উইথ রেগুলার ইনপুট সাচ এস -1 ইন দিস, -1 দিব না, বা এরকম কিছু দিতে হবে যেটা এটার সাথে কনফিউজ করবে না। তো এখানে টপ ডাউন স্টেপ ওয়াইজ রিফাইনমেন্টটা কী আছে, বিগিন উইথ সুডো রিপ্রেজেন্টেশন অফ দ্য টপটাকে সুডোভাবে রিপ্রেজেন্ট করে ডিটারমাইন দ্য ক্লাস অ্যাভারেজ ফর দ্য কুইজ, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। ডিভাইড টপ ইন্টু স্মলার টাস্ক, লিস্ট দ্যাম ইন অর্ডার, এটাকে আমাদের স্মলার টাস্কে নিয়ে আসতে হবে। যে ইনিশিয়ালাইজ ভ্যারিয়েবল, এভাবে স্টপ করে নিয়ে আসবে। ইনিশিয়ালাইজ ভ্যারিয়েবল, ইনপুট সাম, কাউন্ট দ্য কুইজ গ্রেড, ক্যালকুলেট অ্যান্ড প্রিন্ট দ্য ক্লাস অ্যাভারেজ, ভেঙে নিলাম। ম্যানি প্রোগ্রাম হ্যাভ 3 phases, 3টা ফেজ থাকে। ইনিশিয়ালাইজ দ্য প্রোগ্রাম ভ্যারিয়েবল, আগে আমাদের প্রোগ্রামের যেসব ভ্যারিয়েবলগুলো ইউজ করবো সেগুলোকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। প্রসেসিং ইনপুট ডাটা ভ্যালু অ্যান্ড অ্যাডজাস্ট প্রোগ্রাম ভ্যারিয়েবল অ্যাকর্ডিংলি, তারপরে ইনপুট ডাটাগুলোকে প্রসেস করতে হবে এবং প্রোগ্রামের ভ্যারিয়েবলগুলোকে অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করে নিতে হবে। টার্মিনেশন, ক্যালকুলেট অ্যান্ড প্রিন্ট দ্য ফাইনাল রেজাল্ট। তো 3টা ভাগে, ইনিশিয়ালাইজেশন, তারপর প্রসেসিং, তারপর টার্মিনেশন, শেষ হয়ে যাওয়ার আগে পর্যন্ত তাই কী করতে হবে সেটা এখানে রাখতে হবে। এখন রিফাইন দ্য ইনিশিয়ালাইজ ফেজ ফ্রম ইনিশিয়াল ভ্যালু টু ইনিশিয়ালাইজ টোটাল টু 0, ইনিশিয়ালাইজ কাউন্টার টু 0. So refine input sum, count the quiz grade. To input the first grade, possibly the sentinel, while the user has not as yet entered the sentinel, add this grade into the running total, add 1 to the grade counter, input the next grade possibly by sentinel. তো এটা হচ্ছে আমরা অ্যালগরিদম নিয়ে গেলাম, সুডো কোড লিখতেছি। রিফাইন, ক্যালকুলেট, প্রিন্ট দ্য ক্লাস অ্যাভারেজ টু, ইফ দ্য কাউন্টার ইজ নট ইকুয়ালস টু 0, সেট দ্য অ্যাভারেজ টু দ্য টোটাল ডিভাইডেড বাই দ্য কাউন্টার, প্রিন্ট দ্য অ্যাভারেজ, এলস নো গ্রেড ওয়ার এন্টার। তো আমরা প্রোগ্রামটা দেখি, প্রোগ্রামে আমরা কীভাবে লিখবো এই প্রবলেমটাকে। আমরা অ্যাভারেজ একটা ফ্লোট ভ্যালু, কাউন্টার, গ্রেড, টোটাল ডিক্লেয়ার করলাম। ফ্লোট মানে হচ্ছে সে দশমিকযুক্ত ভ্যালু নিতে পারবে, মানে 1.523 নিতে পারবে, কিন্তু ইন্টিজার শুধু 1 2 3। ইন্টিজার ভ্যালুতে যদি এটা দেই তাহলে এগুলো সব মুছে যাবে, শুধু এই 1টা থেকে যাবে। তো এটা অনেক সময় প্রবলেম হয় যে আমরা অ্যাভারেজ যদি ইন্টিজার হিসেবে দিতাম তাহলে অ্যাভারেজ যদি 2.5 হয় তাহলে দেখাইতো 2। তো এরকম দশমিকযুক্ত ভ্যালু রাখার জন্য আমাদের ফ্লোট হিসাবে ডিক্লেয়ার করতে হবে। টোটাল 0, কাউন্টার 0, ইনিশিয়ালাইজেশন করে নিলাম। প্রসেসিং ফেজে আমরা কি করব, প্রিন্ট এফ এন্টার দ্য গ্রেড -1 টু এন্ড বলে দিতেছি, তুমি গ্রেড এন্ট্রি করতে থাকো, আর যদি শেষ হয়ে যায় তাহলে তুমি -1 এন্ট্রি করবে। সো স্ক্যান এফ, গ্রেডটা নিল, ঠিক আছে, একটা গ্রেড নিয়ে নিল, কারণ এটা আমাদের আগে লিখে রাখতে হচ্ছে, কারণ আমি যদি প্রথমে -1 দেই তাহলে সে আর কোনো কাজ করবে না। আর হোয়াইল লুপে অ্যাটলিস্ট একবার এটা এক্সিকিউট করবেই, তার জন্য আমাদের এই লাইনটা লিখে রাখতে হলো। তো হোয়াইল গ্রেড নট ইকুয়ালস টু -1, যতক্ষণ পর্যন্ত -1 না হবে ততক্ষণ পর্যন্ত এইটা চলতেই থাকবে। তার মানে টোটাল ইকুয়ালস টোটাল প্লাস গ্রেড, কাউন্টার প্লাস 1, প্রিন্ট এফ এন্টার গ্রেড -1 টু n, আবার দিলাম স্ক্যান এফ %গ্রেড, তার মানে আমরা নিতেই থাকলাম, এই অংশটুকু আমরা নিতেই থাকলাম যতক্ষণ পর্যন্ত -1 না দেবো, গ্রেড নিতেই থাকবে। সো লুপটা পারফরমেন্স হচ্ছে। ইফ কাউন্টার, তারপরে যখন টার্মিনেশন ফেজে আসছি যে সব ডাটা এন্ট্রি শেষ হয়ে গেছে, ইফ কাউন্টার নট ইকুয়ালস টু 0, তার মানে কাউন্টার যদি 0 না হয়, অ্যাভারেজ ইকুয়ালস টু ফ্লোট, ক্যাস্টিং করে নিচ্ছি যে আমাদের টোটালটা হচ্ছে নিউমেরিক ভ্যালুকে ইন্টিজার ভ্যালুকে ফ্লোট দিয়ে ভাগ করতে পারো। কোনো ইন্টিজার ভ্যালুকে যদি আমরা ফ্লোট হিসেবে ডাটা টাইপ হিসেবে নিতে চাই তাহলে এইভাবে লিখে কাস্টিং করে নিতে হবে, এটাকে কাস্টিং বলে। অ্যাভারেজ ইকুয়ালস ফ্লোট টোটাল ডিভাইড বাই কাউন্টার, প্রিন্ট এফ ক্লাস অ্যাভারেজ ইজ। আর ফ্লোট ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য আগে যেরকম %d ব্যবহার করছি, এখন %f ব্যবহার করব। আর %.2f মানে হচ্ছে যে দশমিকের পরে 2 সংখ্যা থাকবে, এই জন্য 2টা ব্যবহার করা হয়েছে। সো অ্যাভারেজ, এলস প্রিন্ট নো গ্রেড ওয়ার ফাউন্ড। তো এখান থেকে আমরা এন্ট্রি করলাম 75 94 দিয়ে যখন -1 দিয়েছি তখন প্রোগ্রাম জেনে গেছে হ্যাঁ আমার এখন বেড়ে যেতে হবে। তো -1 সেন্টিনাল ভ্যালু এখানে। ক্লাস অ্যাভারেজ ইজ 82.50, এটা আমাদের টার্মিনেশন ফেজ থেকে রিপ্রেজেন্ট করছে।
তো প্রোগ্রাম আউটপুটগুলো এইরকম দেখা যাবে। নেক্সট হচ্ছে নেস্টেড কন্ট্রোল স্ট্রাকচার। কন্ট্রোল স্ট্রাকচার নেস্টেড করা যায়, যে একটা কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে আরেকটা কন্ট্রোল স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি। প্রবলেম হচ্ছে কলেজ হ্যাজ এ লিস্ট অফ টেস্ট রেজাল্ট, 1 হচ্ছে পাস, 2 হচ্ছে ফেল ফর 10 স্টুডেন্ট। একটা কলেজে 10টা স্টুডেন্টের জন্য টেস্ট রেজাল্ট আছে, একটা 1 মানে হচ্ছে পাস, 2 মানে ফেল। রাইট এ প্রোগ্রাম দ্যাট অ্যানালাইজ দ্য রেজাল্ট, ইফ মোর দ্যান 8 স্টুডেন্ট পাস প্রিন্ট রেইজ টিউশন। যদি 8 জনের বেশি যদি পাস করে তাহলে আমরা এইটা প্রিন্ট করব। নোটিস দ্যাট দ্য প্রোগ্রাম মাস্ট প্রসেস 10 টেস্ট রেজাল্ট, কাউন্টার কন্ট্রোল লুপ উইল বি ইউজড, কাউন্টার কন্ট্রোল লুপ ইউজ করা হবে। টোটাল কাউন্টার ক্যান বি ইউজড, 2 counters can be used, 1 for number of passes, 1 for number of fails. Each test result is a number, either 1 or 2. If the number is not a 1, we assume that it is a 2. যদি 1 না হয় তাহলে আমরা অ্যাজিউম করে নেব 2। এগুলো হচ্ছে আমার কন্ডিশন। সো টপ লেভেল আউটলাইন হচ্ছে কি, অ্যানালাইজ এক্সাম রেজাল্ট অ্যান্ড ডিসাইড ইফ টিউশন শুড বি রেজ, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। ফার্স্ট রিফাইনমেন্ট হচ্ছে ইনিশিয়ালাইজ ভেরিয়েবল, ইনপুট দ্য 10 কুইজ গ্রেড অ্যান্ড কাউন্ট পাসেস অ্যান্ড ফেলিয়ার্স, প্রিন্ট এ সামারি অফ দ্য এক্সাম রেজাল্ট অ্যান্ড ডিসাইড ইফ দ্য টিউশন শুড বি রেজড। এখন ডিসাইড করতে হবে যে টিউশন রেজ করতে হবে কি হবে না। রিফাইন হচ্ছে ইনিশিয়ালাইজ ভেরিয়েবল 2, ইনিশিয়ালাইজ পাসেস টু 0, ফেল টু 0, ইনিশিয়ালাইজ স্টুডেন্ট কাউন্টার টু 1। তারপর রিফাইন ইনপুট দ্য 10 কুইজ গ্রেড অ্যান্ড কাউন্ট পাসেস অ্যান্ড ফেলিওর টু। তো কীভাবে আমরা সুডো কোড লিখবো, হোয়াইল স্টুডেন্ট কাউন্টার ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 10, input the next exam result, if the student passed add 1 to passes, else add 1 to fails, add 1 to student counter. তো এটা হচ্ছে আমাদের conditionally pseudo code. Refine print summary of the exam result and decide the tuition fee should be raised. And পরের অংশটা কিভাবে রিফাইন করব, print the number of passes, print the number of failure, if more than 8 student passes print raise tuition. তো এটাকে যখন আমরা প্রোগ্রামে নিয়ে আসবো, প্রোগ্রামে যেটা লিখবে সেটা হচ্ছে মেইন পাস 0, ফেল 0, স্টুডেন্ট 1 রেজাল্ট, এভাবে ইন্টিজার ভ্যালু ডিফাইন করলাম। হোয়াইল স্টুডেন্টস লেস দেন ইকুয়ালস টু 10, স্টুডেন্টরা যতক্ষণ পর্যন্ত 10 বা 10-এর নিচে থাকবে তো আমরা এন্টার রেজাল্ট 10 জনের রেজাল্ট নেব। ইফ রেজাল্ট ইকুয়ালস টু 1, যে রেজাল্টটা দিলাম 1, পাসেস ইকুয়ালস পাস প্লাস 1, পাসের কাউন্টারটা বাড়াচ্ছি। আর যদি 1 না হয়, যেহেতু আমরা বলে আসছি যে 2 বা যে কোনো হলেই সেটাকে আমরা ফেল হিসেবে ধরবো, তারপর ফেলিওরটাকে আমরা ইনক্রিমেন্ট করে আসতেছি, ফেলিওর প্লাস 1। তো স্টুডেন্ট বাড়াচ্ছি, স্টুডেন্ট ইকুয়াল স্টুডেন্ট প্লাস 1, কাউন্টার একটা বাড়াই দিলাম, কারণ একজনেরটা নিয়েছি এরপরের স্টুডেন্টের জন্য আমরা নেব, এই জন্য কাউন্টারটা বাড়াই দিতে হবে। প্রিন্ট এফ পাস পাসেস ফেলিওর্স, ই পাস গ্রেটার দ্যান 8 তাহলে আমরা এটা প্রিন্ট করব, তারপর রিটার্ন 0। এভাবে সাকসেসফুলি প্রোগ্রামটা রান করবে। সো প্রোগ্রামটা দিলে আমরা 1 2 1 2 দিয়ে গেলাম, তারপর পাস এখান থেকে ফিল্টার আউট করে সে বলে দিল পাস হয়েছে 6 জন, ফেল হয়েছে 4 জন। যেহেতু দেখেন একটা জিনিস খেয়াল রাখো, যেহেতু পাস লেস দ্যান 8 সেহেতু সে রেইজ টিউশনটা আর প্রিন্ট করে নাই, যদি গ্রেটার দ্যান 8 হইতো তাহলে সেটা প্রিন্ট করে। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাব্রিভিয়েট, অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে যে ইকুয়াল সাইন, যেটা যে কোনো কিছু যোগ করে বিয়োগ করে যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করে বা যে কোনো ভ্যালু অন্য একটা ভ্যালুকে সাথে কপি করার জন্য এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করা হয়। ক্যান বি অ্যাব্রিভিয়েটেড অ্যাজ সি ইকুয়ালস টু সি প্লাস 1, এটাকে আমরা এর সাথে এভাবে লিখতে পারি যে সি, এটা যেহেতু সি এর সাথে 3 যোগ করে সিতে যেহেতু অ্যাসাইন করতেছি সেটাকে আমরা এভাবে লিখতে পারি সি প্লাস ইকুয়ালস টু 3, তার মানে সি এর সাথে 3 যোগ করে সিতে অ্যাসাইন করা ইউজিং দ্য অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর, এইভাবে শর্টলি লিখতে পারি। স্টেটমেন্ট অফ দ্য ফর্ম, ভেরিয়েবল ইকুয়ালস টু ভেরিয়েবল অপারেটর এক্সপ্রেশন, ভেরিয়েবল অপারেটর এক্সপ্রেশন, এগুলো দিয়ে আমরা ভেরিয়েবল ডাটা অ্যাসাইন করতে পারি। ক্যান বি রিরাইটেন অ্যাজ ভেরিয়েবল অপারেটর ইকুয়ালস টু এক্সপ্রেশন। সো এক্সাম্পল অফ আদার অ্যাসাইন অপারেটর, যেমন ডি মাইনাস ইকুয়ালস টু 4, তারপর ডির সাথে ডি থেকে 4 বিয়োগ করে ওই ডিতে অ্যাসাইন করার জন্য। তো এরকম অটো অ্যাসাইন একই সাথে অপারেটরের সাথে এভাবে দিতে পারি, যে এটার মানে হচ্ছে ডি ইকুয়ালস টু ডি মাইনাস 4, এটাকে শর্টলি এভাবে লিখতে পারি ই ইকুয়ালস টু ই ইন্টু 4, ই ইন্টু 5, এটাকে এইভাবে লিখতে পারি। এফ ইকুয়ালস টু এফ মাল্টিপ্লাই ডিভাইড বাই 3, এটাকে এভাবে লিখতে পারি। জি ইকুয়ালস টু জি মডুলাস 9, এটাকে এভাবে লিখতে পারি। ইনক্রিমেন্টাল অপারেটর, ইনক্রিমেন্টাল অ্যান্ড ডিক্রিমেন্টাল, তার মানে আমরা যেরকম লিখতাম আগে এ ইকুয়ালস টু এ প্লাস 1 বা স্টুডেন্ট ইকুয়াল স্টুডেন্ট প্লাস 1 লিখছি, তো এটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি। সো ইনক্রিমেন্টাল অপারেটর হচ্ছে প্লাস প্লাস, মানে ইনক্রিমেন্ট করবে, প্লাস প্লাস একটা করে ইনক্রিমেন্ট হবে। ক্যান বি ইউজড ইনস্টেড অফ সি প্লাস ইকুয়ালস টু 1,
তার মানে এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান, বা এটাকে আমরা লিখতে পারতাম এ প্লাস ইকুয়ালস টু ওয়ান। এটা না লিখে এটাকে আমরাকে ডাইরেক্টলি লিখতে পারি এ প্লাস প্লাস। তার মানে এ কে 1 যোগ করে এতেই অ্যাসাইন করো, তো সেটাকে আমরা এ প্লাস প্লাস হিসেবে ইনক্রিমেন্ট করতে হবে। ডিক্রিমেন্ট ঠিক একইভাবে মাইনাস মাইনাস, তার মানে ক্যান বি ইউজড অ্যাজ ইনস্টেড অফ, যেমন এ ইকুয়ালস টু এ মাইনাস ওয়ান বা এ মাইনাস ইকুয়ালস টু ওয়ান, যদি এর পরিবর্তে আমরা এ মাইনাস মাইনাস লিখতে পারি। সেখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে অপারেটর ইজ ইউজড বিফোর দ্য ভেরিয়েবল প্লাস প্লাস সি অর মাইনাস মাইনাস সি। তার মানে আমরা যদি প্লাস প্লাস সি বা মাইনাস মাইনাস সি এভাবে যদি লিখি, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। তার মানে সি এর ভ্যালুটা কোনো জায়গায় ব্যবহার করার আগে সে 1 যোগ করে নেবে। তার মানে এইটাকে লেখা যেতে পারে সি ইকুয়ালস টু সি প্লাস ওয়ান, দেন হচ্ছে সি। এখন এটার ভ্যালু হচ্ছে সি ইকুয়ালস টু সি প্লাস ওয়ান হওয়ার পরে সি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, ইনক্রিমেন্ট করে সি এর ভ্যালু চেঞ্জ করার পরে ব্যবহার করা। ভেরিয়েবল চেঞ্জ বিফোর দ্য এক্সপ্রেশন ইট ইজ ইন দ্য ইভ্যালুয়েটেড। তার মানে এটা সি এর ভ্যালু যদি কোনো জায়গায় আমরা ইনক্রিমেন্ট করে ব্যবহার করতে থাকি তাহলে প্লাস প্লাসটা আগে দিতে হবে, আর যদি পরে দেই সি এর ভ্যালুটা ব্যবহার হবে তারপরে ইনক্রিমেন্ট হবে। যে অপারেটর ইউজ আফটার দ্য ভেরিয়েবল, পরে দিলে সি এর ভ্যালুটা ব্যবহার হবে তারপরে এটাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, যেটা নির্ভর করে। যেমন এইটার মানে হচ্ছে, যেমন সি ইকুয়ালস টু যদি 1 হয়, প্লাস প্লাস সি যদি প্রিন্ট এফ দিতাম, প্রিন্ট এফ পার্সেন্ট ডি, তারপর সি যদি দিতাম, এখন যদি প্লাস প্লাস, এখানে যদি প্লাস প্লাস সি দেই তাহলে এটা বাদ দিলাম, সি এর মান 1 আর তার সাথে 1 যোগ করে এটা প্রিন্ট করবে 2। আর যদি এই একইভাবে সি প্লাস প্লাস দেই তাহলে এটা প্রিন্ট করবে 1, কারণ এটা প্রিন্ট করবে সি এর অরিজিনাল ভ্যালু, আগের ভ্যালু করার পরে তারপর সি এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে। তো এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট। তো আমরা ইফ সি ইকুয়ালস টু 5 দেন প্রিন্ট প্লাস প্লাস সি যদি এভাবে লিখে, এটা প্রিন্ট করবে 6, কারণ আগে ইনক্রিমেন্ট করে তারপর প্রিন্ট করছে। প্রিন্ট এফ পার্সেন্ট ডি সি প্লাস প্লাস যদি লিখে এটা ইনক্রিমেন্ট প্রিন্ট করবে 5, তার মানে সি এর ভ্যালুটাকে প্রিন্ট করছে তারপরে সিকে ইনক্রিমেন্ট করছে। ইন আইদার কেস সি নাও হ্যাজ দ্য ভ্যালু 6। দুইটা কেসেই পরের সি এর ভ্যালু, পরের লাইনে যদি সি ব্যবহার করি সবার জন্যই ভ্যালু 6 হবে, কিন্তু সি প্লাস প্লাস দেওয়াতে সিটা আগের ভ্যালু ইউজ হয়েছে তারপরে এটাকে ইনক্রিমেন্ট করা হয়েছে। হোয়েন ভ্যারিয়েবল নট ইন দ্য এক্সপ্রেশন, প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ইনক্রিমেন্ট হ্যাভ দ্য সেম ইফেক্ট। যদি কোনো ইনক্রিমেন্ট কোনো এক্সপ্রেশনে না ইউজ করা হয় তাহলে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট একই আছে। যেমন সি প্রিন্ট করবে হ্যাজ দ্য সেম ইফেক্ট অ্যাজ সি, মানে এটা প্লাস প্লাস সি দিলাম, মানে এটা পরে প্লাস প্লাস দিলাম, কিন্তু প্রিন্ট এফ সি যদি দেই পরে এক্সপ্রেশনে এটার ভ্যালু ওই একই প্রিন্ট করবে, এটার ভ্যালু একই প্রিন্ট হবে, কারণ এটা অটোমেটিক ইনক্রিমেন্ট হয়ে গেছে। যদি এক্সপ্রেস যদি এইখানে যদি প্লাস প্লাস দিতাম আর এখানে যদি প্লাস প্লাস দিতাম তাহলে এটার ভ্যালু ডিফারেন্ট হতো, যেহেতু এটা আগের লাইনের স্টেটমেন্টটা তার এক্সিকিউট হয়ে গেছে, এই জন্য দুইটার ভ্যালু একই হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।